আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। আজকে আমরা ফার্স্টে ফিজিক্স দেখব। আমরা লাস্ট দিন সিম্পল হারমোনিক মোশন রিলেটেড আইডিয়াগুলো দেখাইছিলাম, সো আজকে ওইখান থেকে কন্টিনিউ করব। অ্যান্ড দুইটা স্পেশাল সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আমরা ফার্স্টেরটা দেখছিলাম, একটা হচ্ছে স্প্রিং আর আচ্ছা যার মাইক কানেক্ট অফ করে দিই, ওয়েট। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্টেরটা ছিল এসএইচএম, সরি স্প্রিং, আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে পেন্ডুলাম। সো লাস্ট দিন আমরা দেখছিলাম যে যখন এরকম একটা স্প্রিং অসিলেট করে, মানে একটা অসিলেট করা মানে হচ্ছে মানে আপ ডাউন করা আর কি, সহজভাবে বললে ওই টার্মটাকে আমরা বলি অসিলেট করা। সো যখন একটা স্প্রিং এরকম অসিলেট করে, দেখো, সো আমরা দেখছি যে এই যে স্প্রিংয়ের যে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনটা, আপ ডাউন মোশনটা, এটাকে আমরা চাইলে একটা সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করতে পারি। মানে অ্যাকচুয়ালি এটার অরিজিনটা হচ্ছে একটা সার্কুলার মোশন থেকেই এরকম। এটা যদিও আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি অতটা ম্যাথমেটিক্যালি প্রুফ করি নাই, আমরা কাইন্ড অফ বলতে গেলে গেস করছি যে এইটা যে এরকম আপ ডাউন করতেছে, এইটাকে একটা সার্কুলার মোশনের শ্যাডোর সাথে কম্পেয়ার করা যায়। বাট আমরা স্ট্রং কোনো প্রুফ দেখি নাই, অ্যান্ড স্ট্রং প্রুফটা অ্যাকচুয়ালি ক্লাস 9-10 দেখানো পসিবলও না, এটা ক্যালকুলাস থেকে আসে। বাট আমরা এখন এটা দেখে বুঝতে পারি যে আসলে একটা সার্কেলে যখন একটা স্টিক রোটেট করে এরকম, তখন এইটার যে স্টিকটার যে শ্যাডো, সেটাও দেখো ওই স্প্রিংটার মতোই আপ ডাউন করতেছে, তাই না? কাইন্ড অফ একই ধরনের তারা। সো লাস্ট দিন এইগুলো আমরা দেখছিলাম যে আসলে এসএইচএম এর অরিজিনটাই এইখানে। অ্যান্ড এটা তুমি যখন কলেজে উঠবা বা ভার্সিটিতে উঠবা, তখন তুমি আরও স্ট্রংলি ম্যাথমেটিক্যালি এটার প্রুফ দেখবা যে আসলেই স্প্রিংয়ের মোশনটাকে একটা সার্কেলের সাথে কম্পেয়ার করা যায়। অ্যান্ড আমরা পরবর্তীতে এটার গ্রাফ দেখছিলাম যে এই যে আপডাউনটা করতেছে, সো টাইমের সাথে সাথে ওর আপডাউনের মোশনটাকে যদি আমি ট্র্যাক করি, সেটা দেখতে এরকম একটা ওয়েভ শেপ হয়। এটা ওয়েভ না, বাট ওর গ্রাফটা দেখতে ওয়েভের মতো আর কি। আবার দেখো এই যে মানে যে কোনো একটা সময় ও যেখানে থাকে, আমরা যদি ওই টাইম বাই ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকি, ডিসপ্লেসমেন্ট বলতে ও এইখান থেকে কতটুক নিচে বা কতটুকু উপরে আছে সেটা। সো আমরা যদি সেটাকে গ্রাফে প্লট করি, তখন এরকম একটা শেপের কার্ভ পাওয়া যায়, রাইট? এটা আমরা দেখছি লাস্ট দিন। সো এখন আসি যে এই যে স্প্রিংটা এখানে অসিলেট করতেছে, সে আসলে কি একটা সার্কুলার মোশনের, এরকম একটা সার্কুলার মোশনের সাথে সে রিলেটেড, যেটা মানে ইমাজিনারি, মানে আমরা অ্যাকচুয়ালি ওইটা এখানে নাই, বাট আমরা ওই সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করে ওর অনেক ক্যালকুলেশন ইজিলি পারফর্ম করতে পারি। আচ্ছা, এটা আমি স্টপ করি এখানে। এখন আসি যে এই যে এসএইচএম যেটা আছে বা সিম্পল হারমোনিক মোশন যেটা আছে, সেটা একটা সার্কেলের সাথে রিলেটেড। এখন এখানে আমরা কিছু অবজারভেশন করি। সেই অবজারভেশনটা হচ্ছে যে এটাকে আমি এই যে একবার রোটেট করতে দিলাম, এই একবার রোটেট করতে দিলাম, ধরো এরকম, মানে ফুল একবার রোটেট করলো, পুরা স্টিকটা দেখো ফুল একবার রোটেট করলো, এই যে পুরাটা একবার এখানে, আবার এখানে এসে স্টপ করলো, ঠিক আছে? সো দেখো তো ওর ফুল একটা রোটেশনে এইটা দেখতে কেমন, মানে এটা কি কমপ্লিট একটা সাইকেল ইয়ে করছে। মানে আমরা এখান থেকে যদি একটু ছবিটা নেই, যে এখানে মেইনলি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এইটার কমপ্লিট একটা রোটেশন মানে হচ্ছে এইখানে কমপ্লিট একটা তোমার মানে কমপ্লিট একটা সাইকেল, এই পুরো একটা সাইকেল, ঠিক আছে? অ্যান্ড একটা এসএইচএম কয়টা স্টেপ থাকে আমরা লাস্ট দিন বলছিলাম 4টা। যে এইখান থেকে এই যে দেখো উপরে উঠলো 1, দেন 2, দেন 3, দেন 4। মানে একটা এসএইচএম হচ্ছে অ্যাকচুয়ালি 4টা স্টেপের, তোমার 4টা স্টেপ দিয়ে বানানো আর কি। সো এইখানে সেই 4টা স্টেপ আছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে দেখো, পুরা স্টিকটা একবার ঘুরে আসতে যতটুকু টাইম নেয়, এই এসএইচএমটাও কিন্তু তার 4টা স্টেপ কমপ্লিট করতে ঠিক ততটুকুই টাইম নেয়। দেখো পুরা এই স্টিকটা পুরো একবার রোটেট করে আসা মানে এই যে স্টিকটা, সরি এই যে এসএইচএম মোশনটা, তার 4টা স্টেপ একবার কমপ্লিট হওয়া, দ্যাট মিনস তার একটা ফুল সাইকেল কমপ্লিট হওয়া। ওকে, সো একটা এসএইচএম হচ্ছে
মানে একটা সাইকেল, একটা এসএইচএম একটা ফুল সাইকেল মানে হচ্ছে 4 স্টেপস। সেই 4 স্টেপস কি? আপ, ডাউন, ডাউন, আপ। ওকে, সেই হচ্ছে 4টা, 1 2 3 4। সেটাকে আমরা যদি সার্কেলে দেখি, এই পোর্শনটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এই পোর্শনটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এই পোর্শনটা হচ্ছে থার্ড স্টেপ, এই পোর্শনটা হচ্ছে ফোর্থ স্টেপ। ক্লিয়ার? অ্যান্ড এটাও বুঝতে পারতেছি যে এই সার্কুলার মোশনটা কমপ্লিট হইতে যতক্ষণ টাইম লাগে, এখানে এই এসএইচএমটারও কমপ্লিট হইতে ঠিক ততটুকুই টাইম লাগে। সো আমরা যদি এসএইচএমটার টোটাল একটা সাইকেল কমপ্লিট হওয়ার টাইমকে ক্যাপিটাল টি বলি, যেটাকে টাইম পিরিয়ড বলা হয়, টাইম পিরিয়ড, এসএইচএমটা কমপ্লিট হইতে মানে এসএইচএম এর একটা ফুল সাইকেল কমপ্লিট হইতে যদি ক্যাপিটাল টি সেকেন্ড টাইম লাগে, তাহলে এই সার্কুলার মোশনটারও টোটাল একটা মানে পুরোটা একবার রোটেট করে আসতে কতটুকু টাইম লাগবে? ক্যাপিটাল টি। অ্যান্ড অ্যাকচুয়ালি এইখানে আমরা কি টাইম ভার্সেস ওয়াই গ্রাফ আঁকতেছি। ওয়াই মানে হচ্ছে এই যে এটা ডিসপ্লেসমেন্ট, এটা কত উপরে থাকে বা নিচে থাকে। সো এখানে অ্যাকচুয়ালি এইটুক হচ্ছে আমাদের সেই ফার্স্ট স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ, এই হচ্ছে থার্ড স্টেপ, ধরো এই হচ্ছে থার্ড স্টেপ, এই হচ্ছে ফোর্থ স্টেপ। আর এই যে টোটাল টাইমটা, এই পুরাটা হচ্ছে ক্যাপিটাল টি, এইটুক হচ্ছে ক্যাপিটাল টি বাই 4, মানে T4, T4। তারপর এটা হচ্ছে অন্য আরেকটা T4, দেন এটা আরেকটা T4, T/4, আর এটা হচ্ছে আরেকটা T/4। ক্লিয়ার? সো এখন আই হোপ ক্লিয়ার যে সব কিছু অ্যাকচুয়ালি এখানে ইন্টার রিলেটেড অবস্থায় আছে। ঠিক আছে, মানে ওর ফুল একটা সাইকেল, মানে এই সার্কেলটারও একটা ফুল সাইকেল, আর ওই এই গ্রাফটারও ফুল একটা অসিলেশন। আচ্ছা, এখন আসি যে এইখানে আমরা বুঝতে পারতেছি যে এই সার্কেলটার একবার রোটেট করতে যত টাইম লাগবে, এটারও আপ ডাউন করতে তত টাইম লাগবে। এখন এই সার্কেলটার আপ ডাউন করতে কত টাইম লাগবে এটা আমরা কীভাবে বের করতে পারি? সো এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই টার্মটাকে, এটা তোমাদের খাতায় খাতায় চাইলে লিখতে পারো, বাট এটা শেখার দরকার নেই তেমন, জাস্ট আইডিয়াটা একটু বোঝানো। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট, যেমন ধরো এখানে এটা রোটেট করতেছে, সো পার সেকেন্ডে সে কত অ্যাঙ্গেল প্রডিউস করতেছে, মানে এই যে এখানে সে কত অ্যাঙ্গেল ক্রস করতেছে, এটাকেই বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। লাস্ট দিন এটার ব্যাপারে একটু বলছিলাম। সো এখানে বললাম যে এই যে অবজেক্টটা রোটেট করতেছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ডাব্লিউ। দ্যাট ইজ সে প্রত্যেক সেকেন্ডে ইন ওয়ান সেকেন্ড সে ওমেগা রেডিয়ান অ্যাঙ্গেল ক্রস করে। এখানে অ্যাঙ্গেলটা রেডিয়ান ইউনিটে নেওয়া হয়, ডিগ্রি থেকে রেডিয়ানে তো নিতেই পারো আই হোপ। সো ইন 1 সেকেন্ড সে ডাব্লিউ রেডিয়ান ক্রস করে। ক্লিয়ার? সো একটা ফুল সার্কেল কত রেডিয়ান? এই যে পুরোটা 2 পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি দ্যাট ইজ একটা সার্কেলের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান্স। সো এই 2 পাই রেডিয়ান্স ক্রস করতে তাহলে কত টাইম লাগবে? সো আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে পারি যে টু ক্রস ওমেগা রেডিয়ান্স, এটা টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। সো টু ক্রস 2 পাই রেডিয়ান্স, এটা টাইম লাগবে 1 ডিভাইডেড বাই, সরি ওমেগা না, এটা ডাব্লু, 1 ডিভাইডেড বাই ডাব্লু টাইমস 2 পাই। সো এই সার্কেলটার ফুল একটা রোটেশন দিতে কত টাইম লাগতেছে আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ডাব্লু। এটা হচ্ছে কি সার্কেলের ফুল একটা রোটেশন দিতে টাইম। আমরা এই সার্কেলটার ওমেগাটাকে মানে এই সার্কেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে ডাব্লু ধরছি, আর সেটার জন্য দেখা গেছে যে টাইমটা লাগে 2 পাই বাই ডাব্লু। অ্যান্ড এই টাইমটাই কার জন্য টাইম? এসএইচএম এর টাইম পিরিয়ড, তাই না? কারণ এসএইচএমটারও সেম অ্যামাউন্ট টাইমই লাগবে 4টা ফুল স্টেপ কমপ্লিট করে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে। ক্লিয়ার? সো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ডাব্লু। সো আমরা যদি এইটা বের করতে চাই যে ধরো এই স্প্রিংটার, ধরো আমরা এটা বের করতে চাই যে এই স্প্রিংটাকে আমি যদি
এরকম আপ ডাউন করতে দেই, তার ফুল একটা সাইকেল কমপ্লিট করতে অ্যাকচুয়ালি কত টাইম লাগে। ক্লিয়ার? তার ফুল একটা টাইম কমপ্লিট করতে কত টাইম লাগে সেটা আমরা চাইলে বের করতে পারি। বাট সেটা বের করার জন্য আমার কী লাগবে? আমার লাগবে হচ্ছে যে এই স্প্রিংটা যেই সার্কুলার মোশনের সাথে রিলেটেড সেইটার ডাব্লু জানতে হবে, সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি জানতে হবে, আদারওয়াইজ আমি ওটা বের করতে পারবো না। রাইট? আমি এক্সপেরিমেন্টালি বের করতে পারবো, আমি ঘড়ি ধরে বের করতে পারবো, বাট আমি যদি ম্যাথমেটিক্যালি আগে থেকেই বের করতে চাই সেটার ওয়ে হচ্ছে যে এইটাকে কোন সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করা যায়, অ্যান্ড দেন আমি সেইটার ডাব্লু বের করব, অ্যান্ড সেই ডাব্লু ইউজ করে আমি ওর টাইম পিরিয়ডটা বের করব। এখন এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা স্প্রিং ফর আ spring or any SHM actually, for a spring or any SHM motion, any SHM, একটা স্প্রিং অথবা যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্যই আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে তার টাইম পিরিয়ড বা ফুল একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম, এটা হচ্ছে 2π/w, অ্যান্ড টাইম পিরিয়ড তো অবশ্যই থাকবে, কারণ একটা সিম্পল হারমোনিক মোশন মানে কি একটা পিরিয়ডিক মোশন, মানে একটা সার্টেন টাইম পিরিয়ড পরপর সে একই জায়গায় আসে। সো এই হচ্ছে সেই টাইম পিরিয়ড, যেই টাইম পরপর সে একই জায়গায় ব্যাক করে, একই জায়গায় একই দিক থেকে ব্যাক করে। সো ফর আ স্প্রিং অর এনি SHM আমরা বের করলাম যে ক্যাপিটাল T is equal to 2π/w, where w is the angular velocity of the circular motion we are relating to। যেই সার্কুলার মোশনের সাথে আমরা এটাকে রিলেট করতেছি সেইটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে w। ক্লিয়ার? এখন for spring, for spring, if the mass attached to it is m, মানে একটা স্প্রিং এর সাথে যদি m mass ঝোলানো থাকে and it has স্প্রিং কনস্ট্যান্ট কে, তার যদি স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক কে হয়, স্প্রিং কনস্ট্যান্ট কে, দেন ফ্রম ক্যালকুলাস তোমরা কলেজে উঠলে শিখবা, ফ্রম ক্যালকুলাস it can be derived that ক্যালকুলাস ইউজ করে দেখানো যায় যে এই যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে √k/m, এটা ক্যালকুলাস থেকে আসে। এটা মানে এখন কোনোভাবেই আমি দেখাতে পারবো না, কারণ এটা ক্যালকুলাসের নলেজ লাগবেই। ওকে, সো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে √k/m। সো মানে এটা যদি আমি দেখাইতে যাই এটা পুরো একদিন লাগবে, আমি যদি পুরোটা দেখাইতে যাই, মানে তোমাদের একদম শুরু থেকে সব দেখাইতে হবে ক্যালকুলাসে, বাট ওইটা এখন দরকার নেই। সো এখানে T ইজ ইকুয়াল টু তাহলে কত লেখা যায় স্প্রিংয়ের জন্য? 2π/ω, W হচ্ছে W ইজ ইকুয়াল টু হচ্ছে √k/m, সো এটাকে লেখা যায় √m/k। সো এইখানে আমরা একটা ফর্মুলা পেলাম যে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি আর স্প্রিংটাকে কোনো সার্কুলার মোশনের সাথে রিলেট করার দরকার নেই। আমরা মেইনলি যেটা করব, ওর সাথে কত ম্যাস অ্যাটাচড আছে সেইটা দেখব, যেমন এখানে 100 গ্রাম, আর এখানে স্প্রিং কনস্ট্যান্ট কত সেটা বের করব, সেটা জানবো আগে থেকেই, তাহলেই আমি ওইটার টাইমটা বের করতে পারবো যে ওর একটা ফুল সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে। সো T ইজ ইকুয়াল টু হচ্ছে √2π/m/k। এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো, তোমাদের এইখান থেকে MCQ টাইপের কোশ্চেন আসবে। ক্লিয়ার? দেখবা তোমাদের বইয়ে এই চ্যাপ্টার স্টার্টিং এই ফর্মুলাটা দিয়ে রাখছে, ওকে, উইদাউট গিভিং এনি সেন্স অফ ইট। সো এখানে তোমার এই ফর্মুলাটা কীভাবে আসছে পুরোপুরি হয়তো বুঝবা না, বাট হালকা একটু আইডিয়া আছে যে অ্যাকচুয়ালি এই পর্যন্ত তো বুঝতে কারো প্রবলেম নাই, আই হোপ। এইটা একটু অন্য ক্লাস থেকে আসছে, বাট স্টিল তুমি এটা ফর্মুলাটা ইজি আছে, সো এটা দিয়ে তুমি ইজি ম্যাথও করতে পারবা, আমি এটা ম্যাথও দেখাবো পরে। আচ্ছা, এবার আমরা স্প্রিংয়ের পরের টাইপের SHM মোশনে চলে যাই, হুইচ ইজ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম কেন একটা SHM মোশন, আগে সেইটা আমরা প্রুফ করব,
অ্যান্ড দেন আমরা তোমার সিম্পল পেন্ডুলামের ফর্মুলা দেখব, ঠিক আছে? সো আমি এখানে সিম্পল পেন্ডুলামটা আনি। আচ্ছা, একটু ওয়েট। সিম্পল পেন্ডুলামটা অ্যাকচুয়ালি হচ্ছে, ধরো তুমি যদি একটা স্ট্রিং বা একটা ওয়্যার দিয়ে খুব টাইনি কিছু একটা মানে করো, এখানে ধরো একটা স্মল একটা জিনিস এরকম বেঁধে রাখো, তখন এইটা অ্যাকচুয়ালি একটা মানে এটাকে তুমি যদি এরপর একটা দিকে টেনে ছেড়ে দাও, এটা অ্যাকচুয়ালি একটা সিম্পল হারমোনিক মোশন হয়। ওকে, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়, বুঝতে পারছো? এখন এই সিম্পল হারমোনিক মোশনটাই আমরা জানি যে এই সিম্পল হারমোনিক মোশনটাকে আমরা একটা সার্কেলের সাথে কম্পেয়ার করতে পারবো, অ্যান্ড সেইখানেও ফ্রম ক্যালকুলাস দেখানো যায় যে ওর সাথে যে সার্কুলার মোশনটা রিলেটেড সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ জি ডিভাইডেড বাই এল, এরকম একটা ফর্মুলা বের করা হয় ফ্রম ক্যালকুলাস। অ্যান্ড এইটা যেহেতু একটা সিম্পল হারমোনিক মোশন, সো দ্যাটস ওয়াই এইটার টাইম পিরিয়ডটাকে আমি লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু 2π/w, অ্যান্ড সেই ডাব্লু হচ্ছে স্কোয়ার রুট অফ জি বাই এল, সো এটা দিয়ে ডিভাইড করে দিলে স্কোয়ার রুট অফ এল বাই জি। সো আমরা এই ফর্মুলাটাও মুখস্থ রাখবো, টি ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট অফ এল ওভার জি। এখানে এলটা কি? এল হচ্ছে এই সিম্পল পেন্ডুলামটার লেংথ। এল হচ্ছে এই সিম্পল পেন্ডুলামটার লেংথ। আমরা এগুলো রিলেটেড ম্যাথ দেখবো অনেক। আচ্ছা, এখন একটু আসি যে এইটা কেন সিম্পল হারমোনিক মোশন, মানে আমি কীভাবে শিওর হলাম যে এটা একটা সিম্পল হারমোনিক মোশন হবে। ফার্স্ট অফ অল আমরা একটু গেস করার ট্রাই করি যে এটা আসলেই সিম্পল হারমোনিক মোশন হয়, আর দেন আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রুফও করবো। ধরো একটু ওয়েট। সো দেখো, আমি যদি এটাকে হালকা একটু টেনে একপাশে ছেড়ে দিই, ধরো 6 ডিগ্রিজ, দেখো এটা এরকম আপ ডাউন করতেছে, মানে এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন ক্রিয়েট করতেছে, রাইট? অ্যান্ড দেখো ও কিন্তু 4টা স্টেপ কমপ্লিট করে, যে 1 1 2 3 4। দেখো এখানে এটা ট্রেস হচ্ছে 1 2 3 4, প্রত্যেকবার 4টা স্টেপ, মানে এই যে ধরো এখান থেকে স্টার্ট করতে দিলা, সো এই যে 1 2 3 4, মানে ফুল একটা সাইকেলের জন্য অ্যাকচুয়ালি 4টা স্টেপ কমপ্লিট করতে হয়। ক্লিয়ার? অ্যান্ড দেখো আবার দেখো, আমি যদি অনেক দূর থেকে ছেড়ে দিই 1 2 3 4, মানে প্রত্যেকবার একই ধাঁচে আসতেছে, রাইট? এখন এখানে এটাকে আমি ছেড়ে দিলে ও 4টা স্টেপ কমপ্লিট করে, বুঝতে পারলাম। অ্যান্ড 4টা স্টেপের মধ্যে আমি একটু যদি টার্মগুলো আরেকবার ক্লিয়ার করে বলি, যে একদম ইনিশিয়ালি যেখানে থাকে, মানে তুমি ওকে ছেড়ে দিলা, মানে কোনো ধরনের ফোর্স নাই, ও চুপচাপ এখানে ইকুইলিব্রিয়ামে ছিল, সো সেই পজিশনটাকে আমরা বলি কি? ইকুইলিব্রিয়াম, বা বাংলায় হচ্ছে সাম্যাবস্থা। অ্যান্ড দেন তুমি যখন ওকে একদিকে টেনে নিবা, যেমন একটা স্প্রিংকে ধরো তুমি নিচের দিকে টেনে দিলা, বা তুমি এই পেন্ডুলামটাকে একটা দিকে এরকম এদিকে টেনে নিলা, সো এই পর্যন্ত টেনে নিবা, বা ওকে দেখো ও কিন্তু এর বেশি কখনোই উপরে উঠে না, রাইট? তুমি ওকে যত হাইট থেকে ছেড়ে দিচ্ছ বা যতটুক দূর থেকে ছেড়ে দিচ্ছ, দেখো তুমি যদি এইখান থেকে ছেড়ে দাও, এই পেন্ডুলামটা কখনোই এইটার উপর উঠতে পারে না। এটার রিজন হচ্ছে এনার্জি কনজারভেশন। আবার ধরো তুমি যদি এখন এইখান থেকে ছেড়ে দাও, এই পেন্ডুলামটা কখনোই এইটার উপর উঠতে পারে না। এটা হচ্ছে এনার্জি কনজারভেশন, কারণ তুমি ওকে যখন এইখানে টেনে ছেড়ে দিচ্ছ, তুমি ওকে একটা পটেনশিয়াল এনার্জি দিয়ে দিচ্ছ, ওই পটেনশিয়াল এনার্জিটা এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে, দেন ওই কাইনেটিক এনার্জির ইনার্শিয়ার জন্য ও সামনে আরও কিছুক্ষণ আগাচ্ছে, আবার পটেনশিয়াল গেইন করতেছে, আবার সেটা কাইনেটিক হচ্ছে, এরকম বারবার হচ্ছেই। অ্যান্ড
ওকে তুমি ইনিশিয়ালি যতটুকু উপর থেকে ছেড়ে দিবা, মানে যতটুকু পটেনশিয়াল এনার্জি দিয়ে ছেড়ে দিবা, ও কখনোই তার থেকে বেশি হাইটে উঠতে পারবে না, কারণ এনার্জি কনজারভেশন থাকতে হবে, সবসময় টোটাল এনার্জিটা যাতে সেম থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে যেটা বলতেছিলাম যে এই যে ইনিশিয়ালি তুমি যত দূরে নিয়ে ছেড়ে দাও সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বাংলায় হচ্ছে বিস্তার। মানে শেষ হাইয়েস্ট ততটুক যেতে পারে, মানে যেমন এখানে দেখছিলাম যে এই যে এই স্প্রিংটা যতটুক হাইয়েস্ট উপরে উঠতে পারে সেটাই হচ্ছে এই গ্রাফটার ম্যাক্সিমাম পয়েন্ট, রাইট? এই যে দেখো এই স্প্রিংটাকে ধরো আমি প্রথমে এই যে উপরে এতখানি নিয়ে ছেড়ে দিলাম, অ্যান্ড দেন ছেড়ে দেওয়ার পর কি ও আপ ডাউন করতে থাকবে, রাইট? অ্যান্ড কখনোই এই ডিস্টেন্সের বেশি ও উপরে উঠবে না। সো এটাই হচ্ছে কি ওর অ্যামপ্লিটিউড, এই পুরাটাই হচ্ছে ওর অ্যামপ্লিটিউড। ওকে, সো 4টা স্টেপ অ্যাকচুয়ালি এভাবে হয়, ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো একদিকে অ্যামপ্লিটিউডের দিকে যায়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন অ্যামপ্লিটিউড থেকে আবার ইকুইলিব্রিয়ামের দিকে আসে, সেকেন্ড স্টেপ। দেন অ্যামপ্লিটিউড থেকে ইকুইলিব্রিয়াম থেকে আবার অন্য পাশের অ্যামপ্লিটিউডে যায়, থার্ড স্টেপ। অ্যান্ড দেন ফাইনালি আবার ইকুইলিব্রিয়ামে ব্যাক করে, ফোর্থ স্টেপ। সো সবসময় এইটাই হচ্ছে। যেমন এখানে যদি দেখাই, এই যে এখান থেকে স্টার্ট করে দিই, এই যে ইকুইলিব্রিয়াম থেকে অ্যামপ্লিটিউড, দেন আবার এটা আমরা স্লো মোশনে দেখবো। দাঁড়াও এইখান থেকে আমরা কাউন্ট করবো, এই যে ইকুইলিব্রিয়াম, দেন এই যে অ্যামপ্লিটিউড, দেন আবার অ্যামপ্লিটিউড টু ইকুইলিব্রিয়াম, সেকেন্ড স্টেপ, দেন ইকুইলিব্রিয়াম টু অন্য পাশের অ্যামপ্লিটিউড, থার্ড স্টেপ, অ্যান্ড দেন ফোর্থ স্টেপ অ্যামপ্লিটিউড টু অ্যাগেন ইকুইলিব্রিয়াম। এই ওর ফুল একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। অ্যান্ড তুমি বুঝতেই পারতেছো যে এইটাও একটা এসএইচএম এর মতো তোমার ক্যারেক্টারিস্টিক্স শো করতেছে, বাট আমরা স্টিল শিওর না যে এটা কি আসলেই পারফেক্টলি এসএইচএম। মানে আমরা যদি তার গ্রাফ আঁকি সে কি দেখতে আসলেই এরকম হবে, ওয়াই ভার্সেস টি ভার্সেস ওয়াই গ্রাফ যদি আঁকি, বা তাকে কি আসলে কোনো সার্কেলের সাথে রিলেট করা যায়। সো সেটাই আমরা এখন প্রুফ দেখব। সো আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করি যে এটা কি আসলে এসএইচএম কিনা। সো সেটা অ্যানালাইজ করবো এভাবে, দেখো এই যে অবজেক্টটা দেখতেছো সেই অবজেক্টটার উপর অ্যাকচুয়ালি তোমার দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই যে সুতাটা আছে, এই সুতাটা ওকে একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটা ক্যাপিটাল টি। আর এই যে নিচের দিকে দেখো, এই নিচের দিকে কাজ করতেছে ওর ওয়েট, তাই না? এটা আমরা সবাই জানি যে ওর ওয়েট কাজ করতেছে নিচের দিকে। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা এই যে ওয়েট যে আছে তাকে আমরা চাইলে দুইটা ফোর্সে ডিভাইড করে ফেলতে পারি। আমরা যেহেতু এখন একটু ভেক্টর বুঝি, তাহলে বুঝতে পারি যে আসলে এই দিকে একটা ডাব্লু না রেখে আমি যদি ধরো এই দিকে একটা ফোর্স রাখি, মানে এই ডাব্লুটাকে আমরা দুইটা সেপারেট কম্পোনেন্টে ডিভাইড করে ফেলতেছি, এদিকে একটা আর আরেকটা হচ্ছে এইদিকে। ওকে, মানে এমনভাবে ডিভাইড করব যাতে এই দুইটার রেজাল্টেন্ট ডাব্লু হয়। সো সেটা ডিভাইড করা যায় কিভাবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। দেখো দুইটা প্যারালাল লাইন, এটা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল। আর তখন এইটা হয় হচ্ছে ডাব্লু কস থিটা, এই পোর্শনটা হয় ডাব্লু কস থিটা। কারণ তুমি এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারো যে এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে থিটা, সো এটা হচ্ছে ডাব্লু কস থিটা। আর সিমিলারলি তুমি এইখানে যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে হাইপোটেনাস, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। আচ্ছা ওইটা দরকার নেই, যে এইটা থিটা, এটা থিটা, সো এইটাও থিটা ডেফিনেটলি, অল্টারনেট অ্যাঙ্গেল, দুইটা প্যারালাল লাইন এই দুইটা। সো এটা যদি থিটা হয় তাহলে সাইন অ্যাঙ্গেল অ্যাপ্লাই, সাইন থিটা অ্যাপ্লাই করলে কি পাবা?
এইটা ডিভাইডেড বাই এটা, সো এটা দেখবা তখন আসবে ডাব্লিউ সাইন থিটা। এগুলো তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, তাই আমি অত ডিটেলসে যাচ্ছি না, মানে সব এক্সপ্লেন করতেছি না, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। আর এটা অনেকবার দেখানো হয়েছে যে একটা ফোর্সকে আমরা চাইলে দুইটা ডিরেকশনে ডিভাইড করে ফেলতে পারি। সো এইভাবে যদি ডিভাইড করে ফেলি তখন অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েট ফোর্সটা আর দরকার নেই, মানে আমরা একটা ফোর্সকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছি। এখন এখানে কি হবে দেখো, এই যে ওয়্যারের যে টেনশন ফোর্সটা, এটা এই ক্যাপিটাল টি আর এই ডাব্লিউ কস থিটা ইকুয়াল হয়ে ব্যালেন্সড হয়ে যাবে, মানে টি ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ কস থিটা, ব্যালেন্স করে ফেলবে। আর এখানে তাহলে অনলি অ্যাক্টিং ফোর্সটাকে ডাব্লিউ সাইন থিটা। সো আমার এই অবজেক্টটার উপর নিট ফোর্স হবে ডাব্লিউ সাইন থিটা, এটা হচ্ছে এই অবজেক্টটার উপর নিট ফোর্স। সো এগুলো আমি ক্লিয়ার করে ফেলি। যে অবজেক্টটার উপর একটাই ফোর্স আছে, দ্যাট ইজ এই দিকে। অ্যান্ড দেখো এর জন্যই কিন্তু অবজেক্টটা এই দিকে আসে। তুমি যদি এখানে অবজার্ভ করো যে তুমি যখন এখান থেকে ওকে ছেড়ে দিবা, দেখো তুমি যখন ওকে এখান থেকে ছেড়ে দিবা ও কিন্তু এই দিকে মুভ করা স্টার্ট করে, কারণ ওর এই দিকে একটা ফোর্স কাজ করতেছে। আবার যখন এই পাশে যায় তখন এই দিকে একটা ফোর্স কাজ করতেছে, এই দিকে, অলওয়েজ টুয়ার্ডস দি ইকুইলিব্রিয়াম। ওকে, সো এই হচ্ছে ওর উপর এফ নিট উইচ ইজ ডাব্লিউ সাইন থিটা। অ্যান্ড আমরা কি জানি যে ফোর্স হচ্ছে ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন, সো এম এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা। ডাব্লিউ হচ্ছে ওর ওয়েট, দ্যাট ইজ এম জি, সো এখান থেকে আসে সাইন থিটা। অ্যান্ড আমরা এখান থেকে লিখতে পারি ফার্দার যে এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। ওকে ফাইন, এ যদি জি সাইন থিটা হয়, দেখো এখন এই পেন্ডুলাম সবসময় সিম্পল হারমোনিক মোশন শো করে না। মানে আমরা তো বলছিলাম যে অ্যাকচুয়ালি এটা একটা পিরিয়ডিক মোশন হতে পারে, ধরো আমরা এটাকে পিরিয়ডিক মোশন বলতে পারি, যে এটা একটা সার্টেন টাইম পর পর একই জায়গায় একই দিক থেকে আসে। বাট সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া ছিল, যে ওইখানে অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হতে হবে, রাইট? অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হতে হবে। এইখান থেকে ও যখন এদিকে যাবে ওর ডিসপ্লেসমেন্টটা কিন্তু অন্য রকম, মানে যখন এইখানে আসবে, দাঁড়াও আমি একটু এই জায়গায় দেখাই, যে ও আগে এইখানে ছিল, আগে ছিল এই জায়গায়, এখান থেকে এইখানে আসছে, সো ওর ডিসপ্লেসমেন্টটা হয়েছে কি একটা কার্ভড রাস্তায়। বাট সিম্পল হারমোনিক মোশন সবসময় একটা লিনিয়ার মোশন হিসেবে চিন্তা করা হয়। সো অ্যাকচুয়ালি এই পেন্ডুলামটা সবসময় সিম্পল হারমোনিক মোশন হয় না, যখন এই অ্যাঙ্গেলটা খুবই টাইনি হয়, লাইক 4 ডিগ্রির মতো, তখন এটা একটা সিম্পল হারমোনিক মোশন হতে পারে। কারণ তখন ওর দেখো ওর রাস্তাটা তখন অনেকটা লিনিয়ার, মানে অনেকটাই সোজা, কার্ভড না, রাইট? বাট তুমি যদি অনেক দূর থেকে ইয়া করো তখন কিন্তু এরকম একটা বাঁকা রাস্তায় চলে। বাট সিম্পল হারমোনিক মোশনগুলো সিম্পল, মানে হারমোনিক মোশন অ্যাকচুয়ালি অনেক টাইপের হয়। সো সিম্পল হারমোনিক মোশন যেটা, সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র লিনিয়ারগুলো, মানে যেগুলো এক লাইনে চলে। সো এটা এক লাইনে চালানো যায় যদি অ্যাঙ্গেলটাকে খুব স্মল ধরে নাও, মানে 4 ডিগ্রির মতো, তখন এটা একই লাইনে থাকে। ক্লিয়ার? সো যখন অ্যাঙ্গেলটা খুব স্মল হয়, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রপার্টি, যে যখন কোনো একটা অ্যাঙ্গেল খুব স্মল হয় তখন তার সাইন থিটার ভ্যালু আর থিটার ভ্যালু অলমোস্ট সেম হয়। এটা তুমি ক্যালকুলেটরে ট্রাই করে দেখতে পারো। এটা রেডিয়ান মোডে করতে হবে। দেখো তোমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে যাই, সো সাইন থিটা, সো ধরো 4 ডিগ্রি মানে হচ্ছে 4 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আগে আমরা দেখি অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, 0.06। আর এটা যদি আমরা সাইন নেই, দেখো ওইটাও কত আসছে, 0.06। সো বুঝতেই পারতেছো যে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি দুটা ইকুয়াল হয়। সো আমরা যেহেতু সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করতেছি, ওইখানে এরকম কার্ভড রাস্তায় চলা যাবে না, এখানে সোজাসুজি রাস্তার মতো চলতে হবে। সো এখান থেকে অ্যাপ্রক্সিমেট করে লেখা যায় যে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে থিটা, সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে জি থিটা, এ ইজ ইকুয়াল টু হচ্ছে জি থিটা। আচ্ছা, সো এ ইজ ইকুয়াল টু যদি জি থিটা হয়, আর এইটা যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয় এক্স, এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট এক্স, এটা।
আর এই লেন্থটাকে আমরা কত বলছি, এল, এটা হচ্ছে এল। সো আমরা তোমার যদি মনে থাকে লাস্ট দিন জেনারেল ম্যাথে মেনসুরেশনে পড়ছিলাম যে আর্ক লেংথ, যে একটা সার্কুলার পাথের আর্ক লেংথ হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এরকম একটা ফর্মুলা ছিল না, এস ইজ ইকুয়াল টু আর থিটা। সো এখানে ওই যে আর্ক লেংথ হচ্ছে এক্স, চাপের দৈর্ঘ্য হুইচ ইজ এক্স, এখানে রেডিয়াসটা হচ্ছে এই ক্যাপিটাল এল, আর থিটা হচ্ছে এই থিটা। সো এখান থেকে থিটাকে কত লেখা যায়, এক্স ডিভাইডেড বাই এল, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো জি এক্স ডিভাইডেড বাই এল। আর এখান থেকে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি বলতে পারি না যে জি আর এল তো কনস্ট্যান্ট, সো এ ইজ প্রপোর্শনাল টু এক্স। আর আরেকটা ব্যাপার দেখো, ডিসপ্লেসমেন্টটা হয়েছে কোন দিকে, এই দিকে, রাইট? আর অ্যাক্সেলারেশনটা কোন দিকে, ফোর্সের দিকে, এই দিকে, দুইটা উল্টা না? সো আমরা কি এখান থেকে বলতে পারি যে এই দুইটা প্রপোর্শনাল বাট নেগেটিভ দিয়ে অ্যাকচুয়ালি ডিরেকশন উল্টা বোঝায়। অ্যান্ড এইটাই কি আমাদের এসএইচএম এর কন্ডিশন ছিল না? যখন আমরা এসএইচএম এর কন্ডিশনগুলো বলছিলাম, দেখো ওইখানে লেখা ছিল যে এসএইচএম হচ্ছে এমন একটা মোশন যেখানে অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের অপোজিট অ্যান্ড প্রপোর্শনাল হয়। সো আমরা এখান থেকে প্রুফ করলাম যে অ্যাকচুয়ালি খুব লো রেঞ্জের অ্যাঙ্গেলের জন্য, লাইক 4 ডিগ্রি, এই একটা পেন্ডুলাম অ্যাকচুয়ালি একটা সিম্পল হারমোনিক মোশন শো করে। অ্যান্ড তার জন্য তাহলে এইগুলো সবই অ্যাপ্লিকেবল, স্প্রিংয়ের জন্য আমরা যা যা দেখছি সেগুলো অ্যাপ্লিকেবল। অ্যান্ড ফ্রম ক্যালকুলাস এটা দেখানো যায় যে সিম্পল পেন্ডুলামের জন্য ডাব্লু ইজ ইকুয়াল টু, মানে তার সাথে কম্পেয়ারিং সার্কেলের ডাব্লু হচ্ছে রুট ওভার জি বাই এল, মানে তার ওইখানে জি যত, ওই জায়গাতে জি এর ভ্যালু যত, সেটা ডিভাইডেড বাই এল। অ্যান্ড ওইটা ইউজ করে আমরা তার টাইম পিরিয়ড বের করতে পারি, টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। অ্যান্ড এই ফর্মুলাটা খুবই 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 ইন্টারেস্টিং, অ্যান্ড এটা দিয়ে আমরা অনেক টাইপের ম্যাথ করতে পারি। আমি যদি তোমাকে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করি, এটার রিলেটেড ম্যাথ আমি নেক্সট ক্লাসে দেখাবো, বাট আজকে জাস্ট একটু বলি যে এটা দিয়ে কী কী করা যায়। সো একটা পেন্ডুলাম, এখানে এই পেন্ডুলামের সাথে কত ম্যাস অ্যাটাচ করছো সেটা কিন্তু ম্যাটার করে না। মানে তুমি বাসায় এটা ট্রাই করে দেখতে পারো যে একটা সুতার নিচে তুমি একটা হালকা অবজেক্ট বেঁধে যদি এক সাইড থেকে ছেড়ে দাও, সেইটার যতটুক টাইম লাগবে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে, তুমি এখানে অন্য একটা ম্যাচ দিলেও সেম টাইমই লাগবে। যেমন আমি এখানে এখন দুইটা ম্যাচ, মানে এখানে একটা হালকা ম্যাচ দিচ্ছি, সেও একই টাইমে কমপ্লিট করবে, মানে দুইটা অ্যাকচুয়ালি একই টাইম লাগাবে। যেমন এটা একটা স্মল ম্যাচ, সে ধরো এই যে এইখান থেকে ছেড়ে দিলাম, যতটুক টাইম লাগবে এই বড়টাকেও এখান থেকে ছেড়ে দিলে একই টাইম লাগবে। আর অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেলের উপরেও ডিপেন্ড করে না, তুমি যে কোনো জায়গা থেকে ছাড়লেই টাইমটা একই লাগবে, সবসময় একই টাইম লাগবে। ওকে, এটা সিঙ্ক্রোনাইজড করে আমি দেখাইতে পারতেছি না, বাট যদি একসাথে দেখানো যাইতো তাহলে এটা ভালো মতো বুঝতে পারতো। আচ্ছা দাঁড়ো, এটাকে করা যাবে, ওয়েট। ধরো আমি দুইটাকে আলাদা আলাদা পজিশন থেকে ছাড়লাম, আর দুইটাই হচ্ছে তোমার আলাদা ম্যাস, প্রথমটা সেকেন্ডটা থেকে ডাবল হেভি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা লেংথটাকে একই রাখতে হবে অবশ্য, দুইটাকে একই লেংথের সুতা দিয়ে ছাড়বো। দেখো আমি যদি ওদেরকে এখন প্লে দেই, দুইটা ঠিক একই টাইম পরপর এক জায়গায় আসতেছে, দেখো দুইটা কিন্তু টাইমটা একই লাগতেছে, কেউ কিন্তু বেশি টাইম বা কেউ কম টাইম নিচ্ছে না, রাইট? কারণ কি? কারণ ফর্মুলাটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এখানে ফর্মুলা ছিল টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল ওভার জি। মানে এই টাইম পিরিয়ডটা শুধুমাত্র ডিপেন্ড করে এটার লেংথ কত, আর তুমি যেই জায়গাতে এটার এক্সপেরিমেন্টটা করতেছো সেই জায়গায় আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত। এই ম্যাসের উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। মানে তুমি যদি এখানে একটা ভারী ম্যাচ দাও আর একটা হালকা ম্যাচ দাও, তাতে কিন্তু এটার কোনো চেঞ্জ আসবে না, রাইট? দুইটা একই টাইম ক্রস করবে। দেখো আমি দুইটাকে এখন এক জায়গা থেকে ছাড়বো, দেখো দুইটা ঠিক একসাথে ক্রস করে, রাইট? এখন আরও ক্লিয়ার এটা যে অ্যাকচুয়ালি এটা ম্যাসের উপর ডিপেন্ড করে না, অ্যান্ড এটা ওই অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করে না কাকে কোত্থেকে ছাড়তেছো, এটা শুধুমাত্র লেংথ আর জি এর উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? অ্যান্ড এটা দিয়ে কী কী এক্সপেরিমেন্ট করা যায় বা তুমি বাসায় কী বের করতে পারো এটা ইউজ করে, খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে যে তুমি এই ফর্মুলাটাকে যদি একটু এরকম
স্লাইটলি চেঞ্জ করে ফেলো, যে বোথ সাইডে আমি স্কোয়ার করলাম 4 পাই স্কোয়ার এল বাই জি, অ্যান্ড জি ইজ ইকুয়াল টু তাহলে লেখা যায় 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। সো তুমি একটা বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো, যে তুমি একটা সুতা নিলা অ্যান্ড দেন ওইটার নিচে কিছু একটা ভারী কিছু একটা করলা, বেঁধে দিলা, দেন তুমি ওইটাকে এক সাইড থেকে ছেড়ে দিলা। আর তোমার যদি কোনো ভাই বোন থাকে তুমি তাকে বললা যে যখন আমি ছেড়ে দিব ওই মুহূর্তে স্টপ ওয়াচটা স্টার্ট করতে। সো স্টপ ওয়াচটা স্টার্ট করলো, অ্যান্ড যেই এইটা ফুল একটা সাইকেল কমপ্লিট করবে ওকে বলবা স্টপ ওয়াচটা অফ করতে। অ্যান্ড দেন তুমি এই ফর্মুলাতে বসালে তুমি বের করতে পারবা তোমার বাসায় জি এর ভ্যালু কত। বুঝতে পারছো? এইভাবে জি এর ভ্যালু বের করে, অনেক সময় এইভাবে বিভিন্ন জায়গায় জি এর ভ্যালু বের করা হয়। হ্যাঁ, জি যত ডিক্রিজ হবে তত আমাদের টিটা ইনক্রিজ হবে, রাইট? যেমন আমরা এটা ল্যাবে এক্সপেরিমেন্ট করেই দেখতে পারি। ধরো এটা যে এখানে এখন হচ্ছে নর্মাল গ্র্যাভিটি, সো এখন ওর যে টাইমটা লাগতেছে যদি আমি জি এর ভ্যালু ইনক্রিজ করে ফেলি, দেখো জি এর ভ্যালু ইনক্রিজ করলাম, ঠিক আছে? সো আমরা কি দেখে আসছি, জি বাড়লে টি কমবে। দেখো ও কিন্তু এখন অনেক ফাস্ট অসিলেট করতেছে। আমি যদি আরও বাড়াই দিই গ্র্যাভিটি, ও আরও ফাস্ট অসিলেট করতেছে। আর যদি আমি একদম জি এর ভ্যালু কমাই তাহলে দেখো স্লো হয়ে গেছে, মানে ওর ক্যাপিটাল টি বেড়ে গেছে। দেন একদমই যদি কোনো গ্র্যাভিটি না থাকে তাহলে ও আর নিচেই নামবে না, রাইট? ও তখন একটা সার্কুলার মোশন পারফর্ম করবে, দেখো, কারণ এখন কোনো জি নাই, মানে যেটা অ্যাকচুয়ালি স্যাটেলাইটে হয়। তুমি যদি একটা স্যাটেলাইটে গিয়ে বা স্পেসে গিয়ে এরকম এটাকে ছেড়ে দাও, ও ওইখানেই থাকবে, মানে তখন ওর টি এর ভ্যালু ইনফিনিটি হবে, কারণ স্পেসে জি এর ভ্যালু কত, 0। সো টি ইজ ইকুয়াল টু কত, 2 পাই বাই 0, রাইট? তো তখন এটা টি ইজ ইকুয়াল টু কত হবে, ইনফিনিটি। সো এর জন্য ওর দেখো কোনো টাইম পিরিয়ড নেই, মানে ও ইনফিনিট টাইম ধরে এখানেই থাকবে, মানে ইনফিনিট টাইম পর ওর একটা সাইকেল কমপ্লিট হবে। বাট যখন আমি অনেক বেশি গ্র্যাভিটি দিব ও অনেক দ্রুত অসিলেট করবে, আবার যখন নর্মাল দিব তখন ও আবার স্লো হবে, ঠিক আছে? সো আমরা বুঝতে পারতেছি জি যত ইনক্রিজ হয় টি তত ডিক্রিজ হয়। টি ডিক্রিজ হওয়া মানে পেন্ডুলাম ফাস্টার হওয়া, রাইট? টি যত কমে আসবে, মানে যত কম টাইম লাগবে ওর একটা সাইকেল কমপ্লিট করতে, ও তত ফাস্ট। তো পেন্ডুলাম হচ্ছে ফাস্ট। আর জি যত ডিক্রিজ হবে টি তত ইনক্রিজ হবে, অ্যান্ড দ্য পেন্ডুলাম উইল বিকাম স্লোয়ার। সো পেন্ডুলামটা তখন কি হবে, স্লো। সো আমি এই পাহাড়ের হাইটটা এভাবে বের করব যে আমি পাহাড়ের নিচে থাকা অবস্থায় দেখব যে এইটা কত টাইম লাগে। আমি দেখলাম ওইটা 2 সেকেন্ড টাইম নেয় একটা ফুল সাইকেল কমপ্লিট করতে। অ্যান্ড দেন আমি পাহাড়ের উপরে উঠে দেখলাম যে এটা এখন 1.9 সেকেন্ড টাইম নেয়, কারণ ওইখানে স্লো হয়ে গেছে সে। সরি, 1.9 সেকেন্ড না, 2.1 সেকেন্ড। কারণ পাহাড়ের উপরে যখন উঠছি তখন জি ডিক্রিজ হয়েছে, রাইট? আমরা জানি জি হচ্ছে হাইটের সাথে সাথে চেঞ্জ হয়। সো যত উপরে যাব তত জি ডিক্রিজ হবে। জি ডিক্রিজ হলে টি ইনক্রিজ হবে, মানে টাইম পিরিয়ডটা এই যে দেখো আগে 2 সেকেন্ড ছিল, এখন 2.1 সেকেন্ড। অ্যান্ড পেন্ডুলামটা তত স্লো হবে, রাইট? সো আমি এই দুইটা টাইমের রেশিও থেকে এই ফর্মুলাতে বসায় আমি ওর জি বের করতে পারবো, এই জায়গাতে জি বের করতে পারবো। আমি তো সারফেসের জি জানি, সেটা হচ্ছে 9.8। সো এইখানে জি বের করলাম, অ্যান্ড এইখানে জি পেয়ে গেলে তুমি এরপর ওই যে ফোর্সের চ্যাপ্টারে দেখাইছিলাম, জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ওইখান থেকে এই এইচ বের করতে পারবো। ওকে, সো আমরা এই টাইপের ম্যাথ করব, বাট আজকে না। আর এটা দিয়ে আমরা শুধু হাইট না, আমরা চাইলে কোনো একটা ধরো নিচের জায়গার ডেপথও মেজার করতে পারি। ওকে, ধরো এই জায়গাতে ডেপথ কত, ওয়ার্ল্ডের সবচেয়ে ডিপেস্ট যে পয়েন্ট মারিয়ানা ট্রেঞ্চ, ধরো তুমি ওইটার ডিপনেসটা বা ওইটার ডেপথটা তুমি উইদাউট এনি মেজারমেন্ট করতে চাচ্ছ, সেটা কীভাবে করবা? তুমি একটা সাবমেরিন নিয়ে ওখানে যাওয়ার পর তুমি ওইখানে একটা পেন্ডুলাম করে দেখবা যে কত টাইম লাগে, আর সারফেসে থাকা অবস্থায় দেখবা ওই পেন্ডুলামটার কত টাইম লাগে। দেন তুমি ওইটা মেজার করতে পারবা, যে ওইখানে ডেপথটা মেজার করতে পারবা। ওকে, সো এই ফর্মুলাটার অ্যাকচুয়ালি অনেক সিগনিফিক্যান্স আছে। অ্যান্ড এই ফর্মুলাটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে যে যেমন স্পেসক্রাফটগুলোতে বা স্যাটেলাইটগুলোতে জি এর ভ্যালু কত হয়, 0, মানে ওইখানে 0 গ্র্যাভিটি থাকে। সো এখানে তুমি যদি একটা পেন্ডুলামকে নিয়ে যাও সেটা টাইম পিরিয়ড হবে ইনফিনিটি,
রাইট, মানে এটা তুমি যদি একদম জিরো গ্র্যাভিটি ইসে নিয়ে আসো, মানে এরকম জিরো গ্র্যাভিটি ইসে নাও, তখন এটা কোনো ধরনের টাইম পিরিয়ড শো করবে না, ওইখানে স্টাক অবস্থায় থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরও একটা জিনিস ক্লিয়ার, যে ফর্মুলাটা এরকম, টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। সো টি ইজ অলসো প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এল, মানে লেংথ যত বেশি টাইম পিরিয়ড তত বেশি। সো আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে এইটাকে আমি এখন এখানে এক্সপেরিমেন্ট করতেছি, সো তখন আমি যে টাইম পিরিয়ড দেখব, ঠিক আছে, একটু ভালো মতো চিন্তা করো, তখন আমি যে টাইম পিরিয়ড দেখব, সামার সিজনে আমি কি এটা টাইম পিরিয়ড বেশি দেখব নাকি কম দেখব? মানে সামার সিজনে পেন্ডুলামটা কি ফাস্টার হবে নাকি স্লোয়ার হবে? ধরো এখন তো উইন্টার, ওকে, সো সামার সিজনে এটা কি ফাস্ট হবে নাকি স্লো, একটু বলো তো। এখানে আইডিয়া হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এল। তোমার মাথায় আইডিয়া আসলে বলতে পারো, যে কোনো ধরনের। সাউন্ড ঠিক মতো আসতেছে না, আরেকবার একটু বলো। চ্যাট বক্সে লিখতে পারো, কেউ যদি মাইকে বলতে না পারো চ্যাট বক্সে লিখতে পারো যে সামার সিজনে এটা কি ফাস্ট হবে নাকি স্লো, আর উইন্টার সিজনে এটা কি মানে শুধু সামারেরটাই বলো, যে সামারে এটার পেন্ডুলামটা ফাস্ট নাকি স্লো। স্লোয়ার, হ্যাঁ, মানে আদিশার অ্যান্সারটা হয়েছে যে টাইম পিরিয়ডটা তখন ইনক্রিজ হবে। কেন? তোমরা তো হিটের চ্যাপ্টারটা পড়ছো, তাই না? ওইখানে দেখছো না যে টেম্পারেচার ইনক্রিজ করলে, টেম্পারেচার যত ইনক্রিজ করবা তত লেংথ ইনক্রিজ হয়, রাইট? এরকম একটা ফর্মুলা পড়ছো না, এল ইজ ইকুয়াল টু এল নট 1 প্লাস আলফা থিটা, এরকম একটা ফর্মুলা পড়ছো, রাইট? সো টেম্পারেচার সামার সিজনে বাড়বে, সো তখন এটা কি একটু লম্বা হবে, এই ওয়্যারটা একটু নিচের দিকে লম্বা হবে, মানে এরকম, ধরো আগে লেংথ এরকম ছিল, এখন লেংথটা একটু বড় হয়ে গেছে, অ্যান্ড এখন এটা একটু স্লোলি অসিলেট করবে, আগের থেকে স্লো, ওকে? মানে এখনও টাইম পিরিয়ডটা বেশি, টাইম পিরিয়ড যত বেশি পেন্ডুলাম তত স্লো, মানে তার একটা সাইকেল কমপ্লিট করতে তত বেশি টাইম লাগে, ওকে? তত বেশি না, স্কোয়ার রুট টাইমস, মানে তুমি যদি ডাবল করো তাহলে টাইম পিরিয়ড স্কোয়ার রুট 2 টাইমস বাড়বে, তুমি যদি এটাকে 4 টাইমস করো তাহলে টাইম পিরিয়ড ডাবল বাড়বে। সো এগুলো সব কিছু নিয়ে আমরা অ্যাকচুয়ালি ম্যাথ যখন দেখবো তখন এগুলো ক্লিয়ার হবে, আমি সব টাইপের ম্যাথই দেখাই দিব, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, যে একটা স্প্রিং, ওকে, একটা স্প্রিং, সেটার টাইম পিরিয়ড দেখে আসছো টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। এইটাকে যদি আমি স্পেসে নেই, আমি তো দেখছি যে একটা পেন্ডুলামকে স্পেসে নিলে সে আর অসিলেট করে না, তার টাইম পিরিয়ড ইনফিনিটি হয়ে যায়। এই স্প্রিংটাকে যদি আমি স্পেসে নেই তাহলে কি হবে বলো তো? তখন টাইম পিরিয়ড বাড়বে নাকি কমবে? ধরো এই স্প্রিংটাকে আমি স্পেসে নিয়ে গেলাম, বা এই স্প্রিংটাকে আমি এইভাবে রাখলাম, বা এই স্প্রিংটাকে আমি এইভাবে রাখলাম, টাইম পিরিয়ডগুলো কীরকমভাবে চেঞ্জ হবে? তুমি আগে স্পেসের অ্যান্সারটাই দাও, যে স্পেসে একটা স্প্রিংকে নিয়ে যদি আমি একটু টেনে ছেড়ে দিই, সে কি অসিলেট করবে নাকি না, মানে সে কি আপ ডাউন করবে নাকি না? এই ফর্মুলাটা দেখে বলো, টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। আচ্ছা, এটা আমি বলে দিই, দেখো, অসিলেট করবে অ্যান্ড সেম টাইম পিরিয়ডটা সেম থাকবে, মানে এখানে টাইম পিরিয়ডটা মোটেও চেঞ্জ হবে না, মানে তুমি পৃথিবীতে রাখা অবস্থায় এটা যদি 2 সেকেন্ড টাইম নিত, স্পেসে নিয়ে গেলেও তাই। কারণ কি, এখানে এই ফর্মুলাটাই জি এর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা শুধুমাত্র ডিপেন্ড করে তুমি এখানে কত ম্যাস অ্যাটাচ করছো, তুমি এখানে কত স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিং নিছো, শুধু সেটার উপর, আর কিছুর উপর ডিপেন্ড করে না, রাইট? মানে তুমি যদি একটা স্প্রিংকে এভাবেও রাখো সেম, তুমি যদি এইভাবেও রাখো সেম, এভাবেও রাখো সেম,
যেখানেই নাও সেম। সো পেন্ডুলাম আর স্প্রিংয়ের মধ্যে এই দুইটা মেজর ডিফারেন্স। ক্লিয়ার? যে এক এক এনভায়রনমেন্টে এক একভাবে কাজ করে। সো আমরা এগুলো সব ম্যাথে যখন দেখব তখন আরও ক্লিয়ার হবে। এখন আমি একটু ওয়েভের ব্যাপারে আইডিয়া দিই। লাস্ট দিনও আমি অ্যাকচুয়ালি লাস্টের দিকে ওয়েভ নিয়ে বলছিলাম, সো আজকেও সেম কাহিনী হইলো। আমি চাইছিলাম আজকে ওয়েভটা আগে দেখানোর জন্য, বাট এসএইচএমটা আমাদের শেষ, একদম টোটালি শেষ। এখানে আমার সিমুলেশনটা বানানো ছিল, এটা আচ্ছা। সো ওয়েভের এটা একটু আরেকবার আজকে রিভিউ করি যে ওয়েভটা অ্যাকচুয়ালি কী। ওয়েভ হচ্ছে যে আমরা জানি যে একটা সিঙ্গেল পার্টিকেল কি করতে পারে, এসএইচএম পারফর্ম করতে পারে, রাইট? সেটা দেখতে কীরকম হয়, সেটা দেখতে এরকম হয়, রাইট? এটা আমাদের জানা আছে যে একটা পার্টিকেল এই যে এরকম সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করতেছে, আপ ডাউন, মানে স্প্রিংয়ের মতো, রাইট? সো এখানে যদি এখন অনেকগুলো পার্টিকেল থাকে, একটা না থেকে অনেকগুলো থাকে, মানে ধরো একটা দড়ি, তুমি একটা দড়ি হাতে নিলা, দেন ওইটাকে কী করলা, আপ ডাউন করানো স্টার্ট করলা। সো তুমি অ্যাকচুয়ালি এই পার্টিকেলটাকে আপ ডাউন করতেছো, বাট ওইটার সাথে ওই যে ইলাস্ট্রিসিটির জন্য তার সাথেগুলোও কি কানেক্টেড। সো যখন এইটা আপ ডাউন করবে ওকেও টেনে নিয়ে যাবে, আবার ও পাশেরটাকে টেনে উঠানোর ট্রাই করবে, ওর পাশেরটাকে টেনে উঠানোর ট্রাই করবে, রাইট? সো একটার জায়গায় এখানে যদি অনেকগুলো পার্টিকেল থাকে, আমি যদি দেন এটাকে প্লে করি, দেখো এই যে ফার্স্ট, আচ্ছা এটাকে একটু স্লো করতে হবে, দেখো এই যে ও তার পাশের জনকে ইনফ্লুয়েন্স করে উপরে উঠাচ্ছে, দেন ওর পাশের জনকে, দেন ওর পাশের জনকে, অ্যান্ড দেন ওরা সবাই একসাথে যখন এই সিম্পল হারমোনিক মোশনগুলো পারফর্ম করতেছে, আমার কাছে ইলিউশন মনে হচ্ছে যে ওরা মেবি এদিকে ডান দিকে সরতেছে, তাই না? তোমার কাছে মনে হচ্ছে না যে ওরা আস্তে আস্তে ডান দিকে সরতেছে? আমরা যদি এখানে আরও বেশি পার্টিকেলের জন্য এটাকে দেখি আরও ক্লিয়ার হবে। অনেকগুলো পার্টিকেল যদি থাকে এরকম, তারা সবাই যদি একসাথে একইভাবে সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে, আমার কাছে মনে হচ্ছে না যে ওরা এখান থেকে সরে যাচ্ছে? বাট আসলে কি কেউ সরতেছে? যেমন তুমি এই যে 5 পজিশন, আমার মাউসটা যেখানে দেখো 5 পজিশনের পার্টিকেলটাকে যদি একটু অবজার্ভ করো, দেখো সে কোথায় যাচ্ছে, দেখো এই যে সে কিন্তু এইখানেই আছে, রাইট? দেখো সে কিন্তু সরতেছে না, বাট তোমার ইলিউশন হচ্ছে যে ওরা কিন্তু ডানের দিকে সরতেছে, বাট আসলে কিন্তু তারা কেউই সরতেছে না। মানে এখানে যদি আমি এই যে শুধু 5-এরটাকে অবজার্ভ করি, সে এরকম একা একা অসিলেট করতেছে আসলে, রাইট? বাট এখানে যখন আমি সবাইকে একসাথে ইমাজিন করব, তখন দেখে মনে হচ্ছে যে এটা সামনের দিকে যাচ্ছে, ওকে? অ্যান্ড এই মোশনটাকে আমি যদি একটু ইকুয়েশন দিয়ে দেখাই, এটা দেখতে এরকম হয়, অ্যান্ড এইটাই হচ্ছে ওয়েভ। ক্লিয়ার? আর এই ওয়েভটা কোন দিকে যাচ্ছে? লেফট টু রাইট। এখন এই ওয়েভটাকে আমরা যে কোনো একটা মোমেন্টে পজ করি। একটা ওয়েভ সবসময় মুভিং, একটা ওয়েভ কখনোই স্টেশনারি না। স্টেশনারি ওয়েভ বলতে একটা জিনিস আছে, সেটা কলেজ উঠলে শিখবা। আমরা মেইনলি 9-10-এ প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে কাজ করি, মানে যে ওয়েভটা হচ্ছে সামনের দিকে আগায়, এটাকে বলে প্রোগ্রেসিভ ওয়েভ, ওকে? সো আমরা এই ওয়েভটার যে কোনো একটা মোমেন্টে এটাকে পজ করে আমরা এটা একটা ছবি নিলাম, ঠিক আছে? এটা একটা স্ন্যাপ নিলাম, অ্যান্ড দেন এটাকে এখানে ড্র করি। সো আমরা একটা ওয়েভের একটা পার্টিকুলার মোমেন্টকে ক্যাপচার করছি, অ্যান্ড এইখান থেকে আমরা ওয়েভের কিছু টার্ম শিখব। দেখো আমরা সিম্পল হারমোনিক মোশনে যেরকম অ্যামপ্লিটিউড একটা টার্ম পড়ছিলাম, সো এই মিডিয়াম, ধরো এটা একটা দড়ি, সো ওই দড়িটার প্রত্যেকটা পার্টিকেল হাইয়েস্ট যতটুকু উঠে সেটা কি ওই পার্টিকেলগুলোর এসএইচএম এর অ্যামপ্লিটিউড। সিমিলারলি ওইটাই কিন্তু এই ওয়েভটারও ম্যাক্সিমাম হাইট, তাই না? যে এই ওয়েভটাও কিন্তু যেমন এখানে একটা পার্টিকেল হাইয়েস্ট এই পর্যন্ত উঠতে পারতো, 4 পর্যন্ত উঠতে পারতো, এখানে দেখতে পাচ্ছ। সো এই ওয়েভটাও আসলে হাইয়েস্ট 4 হাইট পর্যন্ত উঠতে পারে। সো ওয়েভেরও অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড বলতে একটা টার্ম আছে, এই হচ্ছে
অ্যামপ্লিটিউড এ, এটাকে ওয়েভের অ্যামপ্লিটিউড বলে, এ ফর অ্যামপ্লিটিউড, বা বাংলায় হচ্ছে বিস্তার। ক্লিয়ার? সো এটা বলতে বোঝায়, একটা ওয়েভের অ্যামপ্লিটিউড বলতে বোঝায় যে একটা মিডিয়ামের পার্টিকেলগুলা যে কোনো এক ডিরেকশনে হাইয়েস্ট যত দূর যেতে পারে সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে ইকুইলিব্রিয়াম পজিশন। এই যে এই পজিশনটাকে আমরা কি বলি? ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, মানে দড়িটা তো ফার্স্টে একদম এরকম ছিল, রাইট? এটা ওর ইকুইলিব্রিয়াম, অ্যান্ড দেন ও এরকম আপ ডাউন করা স্টার্ট করছে। সো ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স, যে কোনো দিকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা যায় সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। আচ্ছা, দেন এই যে ওয়েভটা দেখতেছো, এই ওয়েভটার একদম উপরের পয়েন্টগুলোকে আমরা বলি ক্রেস্ট, এগুলোকে বলা হয় ক্রেস্ট। আর একদম নিচের পয়েন্টগুলোকে বলা হয় ট্রাফ। একটা ওয়েভের অনেক ক্রেস্ট থাকতে পারে, অনেক ট্রাফ থাকতে পারে, অ্যান্ড এই যে দুইটা ক্রেস্টের মধ্যে যে ডিফারেন্স, মানে দুইটা ক্রেস্ট এখানে ড্র করলাম, সেই দুইটা ক্রেস্টের মধ্যে যে ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে বলা হয় আমাদের ওয়েভের ওয়েভলেংথ। ওয়েভলেংথ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। এই সাইনটা হচ্ছে ল্যামডা, এরকম, মানে এরকম দিবা, দেন এটা হচ্ছে ল্যামডা। ক্লিয়ার? সো ওয়েভলেংথ হচ্ছে একটা ওয়েভের দুইটা সাকসেসিভ ক্রেস্টের মধ্যে ডিফারেন্স। অর এটাকে দেখো ট্রাফ দিয়েও বলা যায়, আসলে দুইটা ট্রাফের মধ্যে ডিস্টেন্সটাও তো সেম। সো আমরা ওয়েভলেংথকে এভাবে বলতে পারি দুইটা ট্রাফের মধ্যে ডিফারেন্স। ইভেন আমরা এটাকেও ওয়েভলেংথ বলতে পারি, যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কত দূরে, সেটাও ওয়েভলেংথ। মানে এরকম একটা সেগমেন্টটাকে অ্যাকচুয়ালি আমরা সহজভাবে বললে এইটাই হচ্ছে একটা ওয়েভলেংথ। ক্লিয়ার? আচ্ছা, এবার ওয়েভের আরেকটা, ওয়েভ রিলেটেড আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ সাইকেলস, number of complete cycles in 1 second। মানে এই ওয়েভটা 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে পারে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এখন এই ওয়েভের একটা ফুল সাইকেল কমপ্লিট করা মানে কি? ওয়েভের একটা ফুল সাইকেল কমপ্লিট করা মানে হচ্ছে যে, দেখো আমরা জানি যে এখানে প্রত্যেকটা পার্টিকেল আসলে আপ ডাউন করতেছে। সো এই পার্টিকেলটা উপরে উঠবে ফার্স্টে, দেন ও আবার নিচে নামবে, দেন ও আবার এখানে আসবে, দেন ও আবার এখানে উঠবে। দেখো তো ততক্ষণে তোমার কাছে এটা কি মনে হয় যে ওয়েভটা কত দূর গেল? দেখো এটা একটু স্লো করব। দেখো ও এই যে পুরা একবার উপরে উঠলো, দেখো ভালো মতো, দেন আবার নিচে নামলো। আচ্ছা, এটা তুমি এভাবে বুঝতে পারবে না, আমি আরেকটু ট্রাই করি যে এটাকে আরেকটু সুন্দর করে দেখানো যায় কিনা। ওয়েট, একটু ওয়েট করে দাও। ওকে, সো এবার ভালো মতো দেখো। একটু ওয়েট দাও, একটু, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আরেকটু ইনক্রিজ করি। হ্যাঁ, দেখো এই পার্টিকেলটা একবার উপরে উঠতে উঠতে এই ওয়েভটা কত দূর সামনে যাচ্ছে, এই ব্লু পয়েন্টটা হচ্ছে ওই ওয়েভটা।
দেখো ও কোথায় যাচ্ছে, এটা একবার ফুল সাইকেল কমপ্লিট করতে করতে, দেখো ও একবার ফুল সাইকেল কমপ্লিট করতে করতে ও আবার এই জায়গাতে চলে আসছে। আর এই লেন্থটাকেই আমরা কি বলছি, মানে এই যে লেন্থটা ওয়েভ লেন্থ, তার মানে একটা পার্টিকেল একবার আপ ডাউন করলে এই ওয়েভটা কতটুক সামনে চলে যায়, ল্যামডা অ্যামাউন্ট, রাইট? একটা ফুল সাইকেল কমপ্লিট করতে ও কতটুক সামনে যায়, ল্যামডা অ্যামাউন্ট। আচ্ছা, অ্যান্ড একটা ফুল সাইকেল কমপ্লিট করতে, মানে একটা ফুল সাইকেল বলতে আসলে মানে এইখান থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে একটা ফুল সাইকেল বলতে, একটা ওয়েভের ফুল সাইকেল বলতে বোঝায় ওর এক একটা পার্টিকেলের ফুল সাইকেল। অ্যান্ড দেখো সেটাতে আমি বুঝতে পারলাম যে আসলে ওয়েভের জন্য ব্যাপারটা এরকম যে একটা ফুল সাইকেল কমপ্লিট করা মানে হচ্ছে এইখান থেকে ল্যামডা অ্যামাউন্ট সামনে আসা, মানে এখান থেকে ওয়েভ লেংথ অ্যামাউন্ট সামনে আসা, রাইট? মানে একটা ফুল সাইকেল কমপ্লিট করা বলতে আমরা বুঝবো যে ও যেখানে ছিল সেইখান থেকে যখন ওর একটা ওয়েভ লেংথ অ্যামাউন্ট সামনে আসবে, দেখো ওর একটা ওয়েভ লেংথ সমান সামনে আসবে, তখন অ্যাকচুয়ালি ওর একটা ফুল সাইকেল হবে। সো আমি যদি এখানে বলি যে আসলে এই একটা ওয়েভ লেংথ মানে হচ্ছে একটা ফুল সাইকেল, একটা ওয়েভ লেংথ সমান যাওয়া মানে হচ্ছে এখানে একটা পার্টিকেল তার ফুল সাইকেল কমপ্লিট করে ফেলছে, রাইট? আচ্ছা, সো আমরা এখানে বললাম ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কমপ্লিট সাইকেলস ইন 1 সেকেন্ড। সো একটা পার্টিকেলের একটা ফুল সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে আমরা সেটা এসএইচএম এ দেখে আসছি যে টি সেকেন্ড লাগে টু কমপ্লিট 1 সাইকেল। তাহলে 1 সেকেন্ড লাগে কয়টা সাইকেল কমপ্লিট করতে, 1/T, রাইট? অ্যান্ড এটাই কি তাহলে আমার ফ্রিকোয়েন্সি, কারণ 1 সেকেন্ডে যে কয়টা সাইকেল কমপ্লিট হয় সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। সো আমরা জানি যে টি সেকেন্ড লাগে একটা সাইকেল কমপ্লিট হতে, তাহলে 1 সেকেন্ড লাগে কয়টা সাইকেল কমপ্লিট হতে, 1/Tটা, অ্যান্ড এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, এফ। সো এফ এর একটা ফর্মুলা পাওয়া গেল, এফ ইজ ইকুয়াল টু 1/T। ওয়েভের জন্য এফ হচ্ছে 1/T। বাট এখানে আমি অ্যাকচুয়ালি এইটা দেখাতে চাচ্ছিলাম না, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আরেকটা জিনিস বের করতে। সেটা হচ্ছে যে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে ও কতটুক সামনে যায়, ল্যামডা অ্যামাউন্ট, রাইট? একটা ফুল সাইকেল কমপ্লিট করতে ওর যেতে হয় ল্যামডা অ্যামাউন্ট। সো এখানে লেখো টু কমপ্লিট ওয়ান ফুল সাইকেল, to complete one full cycle a wave has to propagate, মানে propagate মানে সামনের দিকে আগানো, a wave has to propagate lambda amount, রাইট? একটা ওয়েভলেংথ সমান ওর সামনে যেতে হয়, ক্লিয়ার? আচ্ছা, তো টু কমপ্লিট, ধরো টু কমপ্লিট এফ ফুল সাইকেল, মানে এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে ওয়েভটার কতটুক সামনে যেতে হবে, এফ টাইমস এফ ল্যামডা, রাইট? আচ্ছা, এখন বলো তো এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে, কেউ একজন বলো তো, মানে ওর ফ্রিকোয়েন্সির সমান সমান ফুল সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে, একটু চিন্তা করে দেখো। মাইকে বলতে পারো অথবা চ্যাট বক্সেও বলতে পারো যে এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে, এইখানে দেখো এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে ওর কত টাইম লাগতো, মানে আমরা এফ এর ডেফিনেশনটা কি বলছি। দেখো ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট সাইকেল করে, আর সেটাই কত আসছে, এফ, রাইট? সেটাকে আমরা এফ বলি। তাহলে এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে কি 1 সেকেন্ড টাইম লাগে? এটা কি ক্লিয়ার? এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট, অনেকে এই জায়গাটা বুঝে না। আবার বলি যে আমরা ফার্স্টে ফ্রিকোয়েন্সির ডেফিনেশন দিলাম। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কমপ্লিট সাইকেলস ইন 1 সেকেন্ড। দ্যাট মিনস 1 সেকেন্ডে ও যদি এফটা কমপ্লিট সাইকেল পারফর্ম করে সেটাকে আমরা বলবো ওর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টস অর পার সেকেন্ড, কারণ এই যে ক্যাপিটাল টি হচ্ছে একটা টাইম, ওকে? নাম্বার অফ কমপ্লিট সাইকেলস ইন 1 সেকেন্ড, হার্টস অর পার সেকেন্ড। অ্যান্ড সেটাকে আমরা ফর্মুলাতে করছি কীভাবে, যে টি সেকেন্ড লাগে একটা সাইকেল কমপ্লিট করতে, রাইট? কারণ এটা আমরা বলছিলাম যে টি হচ্ছে টাইম পিরিয়ড,
সো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে টাইম লাগে টি সেকেন্ড টাইম লাগে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে, তাহলে 1 সেকেন্ড লাগে কয়টা কমপ্লিট করতে 1/tটা। সো সেটাই এফ এর ভ্যালু, এফ ইজ ইকুয়াল টু 1/t। অ্যান্ড এফ তার মানে হচ্ছে 1 সেকেন্ডে কয়টা ফুল সাইকেল কমপ্লিটেড হয়, মানে এফটা ফুল সাইকেল কমপ্লিট হইতে 1 সেকেন্ড টাইম লাগে। সো আমরা কি এখান থেকে বলতে পারি যে এই ওয়েভটা, সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি, সো দিস ওয়েভ propagates f lambda distance in 1 second, এটা বলা যায়। আচ্ছা এখন বলো তো তাহলে এটাকে কি বলা যায়, এই এফ ল্যামডাটাকে? একটা জিনিস 1 সেকেন্ডে এফ ল্যামডা ডিস্টেন্স ক্রস করে, তাহলে এটাকে ওর কি বলা যায়? যেমন ধরো একটা কার, আরেকবার বলো কি বলছো? যেমন একটা কার ধরো 1 সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে এটাকে তুমি কি বলো ওর? একটু চিন্তা করে দেখো, 1 সেকেন্ডে এফ ল্যামডা ডিস্টেন্স ক্রস করে, মানে ধরো আমি তোমাকে বললাম একটা গাড়ি 1 সেকেন্ডে 5 মিটার সামনে যায়, প্রত্যেক 1 সেকেন্ডে 5 মিটার করে সামনে যায়, তো এটাকে কি বলা হয় ওর? না ওর ভেলোসিটি, তাই না? কারণ ও 1 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ক্রস করে সেটাই ওর ভেলোসিটি। সো এটাই কি ওর ভেলোসিটি। সো আমরা ওয়েভের ভেলোসিটির একটা ফর্মুলা পেয়ে গেলাম, v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তুমি আমাকে একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বলো আর তার ওয়েভ লেংথ বলে দাও, আমি তার ভেলোসিটি বের করতে পারবো। পুরো ব্যাপারটা আরেকবার দেখো। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে যেই কয়টা সাইকেল কমপ্লিট করে, আর আমরা একটু আগে ভিজুয়ালি দেখছি একটা ফুল সাইকেল কমপ্লিট করতে এই ওয়েভটা ততক্ষণে একটা ওয়েভ লেংথ অ্যামাউন্ট সামনে চলে যায়, রাইট? সো এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে ওয়েভটা সামনে এফ ল্যামডা ডিস্টেন্স চলে গেছে। অ্যান্ড এটাও জানি এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে আসলে 1 সেকেন্ড টাইম লাগে। ক্লিয়ার? সো 1 সেকেন্ডে তার মানে সে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, এফ ল্যামডা। আর 1 সেকেন্ডে একটা অবজেক্ট প্রতি সেকেন্ডে যত ডিস্টেন্স ক্রস করে সেটাই কি তার ভেলোসিটি। সো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই ফর্মুলা থেকেই তোমাদের সবচেয়ে বেশি ম্যাথ আসবে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এখন। ক্লিয়ার? সো আমরা ওয়েভের এই জিনিসটা বুঝলাম যে একটা ওয়েভের এই যে ওয়েভ লেংথ, সেটার সাথে তার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করলেই ও 1 সেকেন্ডে কত দূরে যায় সেটা বের করতে পারি। বাট এখানে দূরে যাওয়া বলতে আমরা কিন্তু এইটা বোঝাচ্ছি না যে এই পার্টিকেলগুলো দূরে যাচ্ছে। তুমি যখন একটা দড়ি নিয়ে আপ ডাউন করবা, তোমার ওই দড়িটা কি সামনে যায়? না, বাট দেখে মনে হয় যে ও সামনের দিকে যাচ্ছে। যেমন এটাকে যদি আবার প্লে করি, এটা বাড়িয়ে দিই, হ্যাঁ, দেখে মনে হচ্ছে ও সামনের দিকে যাচ্ছে, বাট আসলে তো পার্টিকেলগুলো একই জায়গায় আছে, রাইট? পার্টিকেলগুলো কি একই জায়গায় আছে, বাট এটা কি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সো এটাই হচ্ছে ওর ভেলোসিটি, মানে ও কত পার সেকেন্ডে কত মিটার সামনে যায়। অ্যান্ড এই যে আমরা সাউন্ড শুনতেছি, এই যে আমি কথা বলতেছি বা তুমি আশেপাশে সাউন্ড শুনতেছো, এগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ। অ্যান্ড সেই সাউন্ড ওয়েভ কীভাবে পাস করে, এই যে এয়ারে যে মলিকিউলগুলো আছে সেইগুলো এরকম ভাইব্রেট হয়, আপ ডাউন করে, অ্যান্ড ওরা আস্তে আস্তে একটা ওয়েভকে সামনের দিকে আগায়। অ্যান্ড সেই ওয়েভটা তোমার কানের ভিতরে গিয়ে একটা সাউন্ড সেন্স ক্রিয়েট করে, যেটা হচ্ছে যেটাকে আমরা সাউন্ড বলি। ওকে, সো এগুলো পরে ডিসকাস করবো আবার। আজকে জাস্ট আমরা ওয়েভ নিয়ে বেসিক আইডিয়া দেখলাম যে আসলে এখানে কিন্তু পার্টিকেলগুলার কোনো ধরনের মানে ডিসপ্লেসমেন্ট নাই, মানে এই লেফট রাইট ডিরেকশনে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, ও শুধু আপ ডাউন করে। বাট ওরা অ্যাকচুয়ালি একটা ওয়েভকে সামনের দিকে আগাচ্ছে। অ্যান্ড আরেকটা ব্যাপার বলে রাখি যে দেখো, একদম ফার্স্টে কিন্তু কেউ মুভ করতেছিল না, রাইট? বাট দেন কি হইল, দেন এই যে প্রথমজন মুভ করা স্টার্ট করছে, সে তার পাশের জনকে মুভ করানো স্টার্ট করছে, দেন সে তার পাশের জন, এভাবে সবাই একসময় মুভমেন্ট স্টার্ট করছে, রাইট? সো ব্যাপারটা কি এরকম না যে প্রথমে সবার কাইনেটিক এনার্জি ছিল 0, যেই আমি এটাকে অসিলেট করতে দিছি সবাই আস্তে আস্তে কাইনেটিক এনার্জি গেইন করছে। অ্যান্ড কাইন্ড অফ বলা যায়
যে সবাই আসলে একটা এনার্জি ট্রান্সফার করতেছে, যে ও ওর কাইনেটিক এনার্জি ওর ভিতরে ট্রান্সফার করছে, এর জন্য ও উপরে উঠছে, দেন ও এনার্জি ট্রান্সফার করতেছে। সো ওয়েভ হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনার্জির ট্রান্সফার প্রসেস, মানে ওয়েভ দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করি। এগুলো আমরা পরে আবার ডিসকাস করবো, আজকে জাস্ট বেসিক কথাবার্তা বলে রাখলাম যে আমরা ওয়েভের তাহলে কি কি শিখলাম, যে হাইয়েস্ট পয়েন্টগুলো হচ্ছে ক্রেস্ট, লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ট্রাফ, দুইটা কনজিকিউটিভ ক্রেস্ট আর দুইটা কনজিকিউটিভ ট্রাফ আর দুইটা কনজিকিউটিভ এরকম 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ওয়েভ লেংথ, উইচ ইজ ডিনোটেড ইউজিং ল্যামডা। অ্যান্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি বলতে আসলে ওর পার্টিকেলগুলোর ফ্রিকোয়েন্সি বোঝায়, যে ওর পার্টিকেলগুলো 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট সাইকেল পারফর্ম করে। অ্যান্ড দেখা যায় একটা কমপ্লিট সাইকেলে একটা ওয়েভ ল্যামডা অ্যামাউন্ট সামনে আসে, রাইট। এখানে দেখা গেছে যে একটা পার্টিকেল ফুল একটা কমপ্লিট সাইকেল মানে 4টা স্টেপ কমপ্লিট করতে করতে এই ওয়েভটা অ্যাকচুয়ালি সামনে ল্যামডা অ্যামাউন্ট ক্রস করে। সো ফ্রিকোয়েন্সি এফ মানে হচ্ছে এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে 1 সেকেন্ড লাগে। সো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যদি ল্যামডা অ্যামাউন্ট যায়, তাহলে এফটা ফুল সাইকেল কমপ্লিট করতে এফ ল্যামডা অ্যামাউন্ট যায়। অ্যান্ড এফটা কমপ্লিট করতে আমি বলছি 1 সেকেন্ড টাইম লাগে, সো এফ ল্যামডা ডিস্টেন্স যায় সে 1 সেকেন্ডে, আর সেটাই হচ্ছে তার ভেলোসিটি। সো ওয়েভের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। অ্যান্ড ভুলেও এটা কিন্তু পার্টিকেলের ভেলোসিটি না, এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, কারণ পার্টিকেলগুলো তো মুভই করতেছে না, মানে পার্টিকেলগুলো তো যেখানে ছিল ওই জায়গাতেই আছে। তুমি যদি এটা প্লে দাও, পার্টিকেলগুলো তো একই জায়গায় আপ ডাউন করতেছে। সো এটা কিন্তু পার্টিকেলের ভেলোসিটি না। অ্যান্ড পার্টিকেলের ভেলোসিটি কিন্তু এক এক জায়গায় এক এক রকম, যেন এখানে অনেক বেশি, এখানে 0, আবার এদিকে উপরের দিকে। এখানে ভালোভাবে দেখো যে একটা এসএইচএম এর ভেলোসিটি কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, যেটা আমরা এখানে দেখছিলাম আগের দিন স্প্রিং বেসিক্স। যে এখানে যদি ওর ভেলোসিটিটা আমরা ট্রেস করি, ভেলোসিটিটা কিন্তু এক এক সময় এক এক দিকে হয়, রাইট। এইখানে অনেক ভেলোসিটি বেশি, এই অ্যারোটা বোঝায় যে ভেলোসিটিটা কত বড়। দেন এইখানে ভেলোসিটি আবার 0, দেন আবার এখানে ভেলোসিটি বেশি, দেন ভেলোসিটি আবার 0, সেরকম এটা চেঞ্জ হয়। সো আমরা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে কিন্তু ওয়েভের ভেলোসিটি বের করি, নট দ্য পার্টিকেলস। ক্লিয়ার? আমরা কিন্তু পার্টিকেলের ভেলোসিটি বের করতেছি না। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে এখন। সো আজকে ওয়েভ রিলেটেড ডিসকাশন এই পর্যন্তই থাকুক। আমরা এখন জেনারেল ম্যাথ দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন।